স্বাগত নিউজরুম সংলাপে। সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনার জন্য আমরা ৩ জন অতিথিকে যুক্ত করেছি আজ। শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট। আপনাদের ৩ জনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা যাব, তবে তার আগে বেশ কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম শুরুতেই জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। প্রধান শিরোনাম করেছে, দুর্নীতি করলে কোনো ছাড় নয়, সচিব সভায় প্রধানমন্ত্রী, দায় নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশ, উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন চাই। ষড়যন্ত্রমূলক মামলা থেকে বসুন্ধরা এমডিকে অব্যাহতি দিল আদালত। তৃণমূলের আস্থা অর্জন করে দল গোছানোই বড় চ্যালেঞ্জ। সরকার গঠনে মরিয়া তালেবান, জালালাবাদে আফগান পতাকা সরানোয় বিক্ষোভ, গুলিতে নিহত 2। চলছে আন্তর্জাতিক স্বীকৃতি লাভে তৎপরতা, কাজ দিয়ে তালেবানকে বিচার করতে চায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। কালের কণ্ঠ দেখতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, ডিসেম্বরের মধ্যেই টিকা পাবে 10 কোটি মানুষ, শিশুদের টিকা নিয়ে এখন থেকে আগাম পরিকল্পনা করে রাখার তাগিদ বিশেষজ্ঞদের। টিকা দেওয়ায় কোনো সমস্যা নেই, চিন্তায় থাকতে হয় ওয়াদা মতো পাওয়া নিয়েই স্বাস্থ্যমন্ত্রী। আফগানিস্তানে ফিরেছেন শীর্ষ তালেবান নেতারা, সরকার গঠন নিয়ে শুরু আলোচনা। ষড়যন্ত্রমূলক মামলা থেকে বসুন্ধরা এমডিকে অব্যাহতি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে সচিবদের প্রধানমন্ত্রী। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমরা ডেইলি সান দেখে আসতে চাই। ডেইলি সান কি শিরোনাম করেছে, প্রাইম মিনিস্টার টক্স তো অন করাপশন বাই পাবলিক সার্ভেন্ট, বঙ্গবন্ধু ওয়ান্টেড এক্সপ্লোটেশন ফ্রি সোসাইটি, ট্রুথ ফাইনালি আনকভার্ড, বসুন্ধরা গ্রুপ এমডি ক্লিয়ার্ড অফ চার্জ ইন কনস্পিরেসি কেস। ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই, তবে তার আগে আমরা একটু বরিশালে যেতে চাই। বরিশালে একটি ঘটনা ঘটেছে। বরিশাল সদরের ইওনো যিনি রয়েছেন, তার বাসায় হামলা হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী আছেন রাহাত খান। রাহাত খান, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেখানকার আসলে কি ঘটেছিল একটু আমরা শুরুতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই আলোচনা শুরুর আগে। ধন্যবাদ ফখরুল আপনাকে। এখানে এসে যতটুকু জেনেছি যে সিটি কর্পোরেশন থেকে একটি সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের যারা পদবীধারী নেতা নয়, তারা কোনো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন বা বিভিন্ন দিবসে যেগুলো করা হয় সেগুলো করতে পারবে না। এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশন থেকে একদল কর্মী আজ সদর উপজেলা পরিষদ চত্বরে বিলবোর্ড, ব্যানার অপসারণ করছিলেন রাত 11টার পর। মূলত সেখানে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। বিলবোর্ড, ব্যানার অপসারণের সময় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন। এটি নিয়ে মূলত তাদের মধ্যে একটু বাদানুবাদ হয় এবং বাদানুবাদের সূত্র ধরে গুলির ঘটনা ঘটে। যেহেতু সেখানে আনসার সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে ছিল বা আছে, তারা তাদের বন্দুক থেকে গুলি হয়। এখানে যারা সিটি কর্পোরেশনের একজন কর্মী, তিনি তার দাবি অনুযায়ী যে ইউনো মহোদয় নাকি আনসার সদস্যের বন্দুক নিয়ে গুলি করেছেন। এই খবর পেয়ে পুলিশ, প্রচুর সংখ্যক পুলিশ এখানে আসে এবং এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল। এ সময় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের একদল কর্মী এসে মূলত সেখানে ভিতরে ঢুকতে চায়, কারণ তাদের দাবি যে ভিতরে আওয়ামী লীগের একজন পদবীধারী নেতা সহ বেশ কয়েকজনকে আটক রাখা হয়েছে। এর প্রেক্ষিতে যখন তারা ভিতরে ঢুকতে চায়, তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা যারা খবর পেয়ে এসেছেন তারা দ্বিতীয় দফায় গুলি করে, কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়নি। বরং এরপরও তারা ভিতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু পুলিশ দফায় দফায় তাদেরকে লাঠিচার্জ করে পুরো বলা চলে যে 1 কিলোমিটার মধ্যে থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়ক এই অংশ, অর্থাৎ সদর উপজেলা পরিষদের সামনে থেকেই সেই মহাসড়কটি গিয়েছে। সেই মহাসড়কটি এখন বন্ধ রয়েছে। আমরা দেখছি যে মহাসড়কের মধ্যে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানের যে আবর্জনা বা ময়লা, সেগুলো এনে ফেলা হয়েছে এবং এখানে মহাসড়কে ট্রাক, বড় গাড়ি আড়াআড়ি করে রাখা হয়েছে। এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা মূলত 1 কিলোমিটারের দূরে তারা অবস্থান করছেন, কারণ তারা এখানে ভেতরে ঢোকার চেষ্টা
করেছিলেন। আমরা কথা বলেছি, কোতোয়ালি থানার ওসি এখানে আমাদের সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছেন যে ইউনোর বাসায় হামলা হয়েছে, আবার সেখানে গুলি হয়েছে, বাট বিস্তারিত ঘটনা তিনি আমাদেরকে বলতে পারেননি। যে জায়গাটিতে ঘটনা ঘটেছে আমরা মূলত সেই জায়গার দিকে যাচ্ছি, কারণ সেখানে প্রশাসন বা এখানে পুলিশের পদস্থ কর্মকর্তারা এসেছেন। আমরা যতটুকু দিয়ে জেনেছি যে হাসপাতালে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে। প্যানেল মেয়র 2 রফিকুল ইসলাম খোকন, যেটি এখন পর্যন্ত বলা হয়েছে, তিনিও গুলিবিদ্ধ এবং প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ বেশ কয়েকজন সেখানে গুলিবিদ্ধ আছেন বলে বলা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে ইউনোর সরকারি বাসভবনের ভেতরে ঢুকেছিলাম। আমার ঠিক ডান দিকটায় আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এখানে একজন আওয়ামী লীগ কর্মী আমরা ভিতরে দেখেছি, যে শ্রমিক লীগ কর্মী, সে যিনি গুলিবিদ্ধ অবস্থায়, এবং 2 জন পুলিশ সদস্য দেখেছি তার আহত অবস্থায়, এবং জেলা আনসার কমান্ডার আমরার হোসেন তার বাম চোখে আমি আঘাত দেখেছি। এবং এখানে এই মুহূর্তে পুলিশের কর্মকর্তা রয়েছেন। আমরা চেয়েছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে তিনি আমাদের কোনোভাবে সাক্ষাৎ দেননি। আমরা এখানে একজন, আপনি একটু দয়া করে আমাদের সাথে কথা বলবেন। আচ্ছা, এখানে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে পারিনি, কিন্তু এখানে যারা একজন জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার তা মারুফ দস্তগীর, তিনি জানিয়েছেন যেটি যে ইউনোর বাসা হামলার চেষ্টা হয়েছিল, তখন আনসার সদস্যরা গুলি করেছে এবং তার প্রেক্ষিতে হতাহতের ঘটনা করেছে, এবং সেখান থেকে পাল্টা ইটপাটকেল ছোড়া হয়েছে, যে কারণে সেখানে পরিস্থিতি আসলে উত্তপ্ত। এবং এই মুহূর্তে এখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, এবং এইখানে যারা রয়েছে আমরা একটু জিজ্ঞাসা করব বা জানতে চাইবো যে এখানে কি ঘটছে। এখানে কোতোয়ালি থানার ওসি সাহেব রয়েছেন যতটুকু শোনা গিয়েছে। আচ্ছা, আপনারা একটু যদি আমাদেরকে বলেন যে এখানে কি খবরের প্রেক্ষিতে এখানে এসেছেন। এটা ওই যে স্যার সিনিয়র স্যার কোতোয়ালি থানার ওসি, দুঃখিত, কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম, আপনি আমাদেরকে বলবেন এখানে কি ঘটেছে। ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি এখনো উত্তপ্ত আছে, আমরা এখনো বিষয়টা জানার জন্য এখানে আসছি। আগে পরিস্থিতি শান্ত করতেছি আমরা, তারপর বিষয়টা জেনে। নাকি আহত হয়েছে? জি, আমার এখানে একটা স্প্লিন্টার লেগেছে এখানে তো কি। আচ্ছা, আর এখানে মূলত কি নিয়ে সূত্রপাত, কি শুনেছেন? আমি এটা শোনার জন্য ইউনোর মধ্যে বাসায় আসছিলাম, তখনই আবার শুনতেছি যে আবার রাস্তায় গাড়ি ঘোড়া ভাঙচুর করছে। সূত্রপাত কি দিয়ে? সূত্রপাত এইটাই আমি শোনার জন্য এখানে আসছিলাম। আমি এখন পর্যন্ত আমি বিলবোর্ড ব্যানার খোলা নিয়ে সূত্রপাত এই ধরনের আমি শুনছি, কিন্তু একটা ইউনো মোদের মুখ থেকে শুনতে হবে। আমি তো শোনার মতো হতাহত হয়েছে বা পুলিশের না, কয়জন হতাহত হয়েছে এই সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব না। পুলিশের অনেক লোক আহত হয়েছে। আবার আওয়ামী লীগের প্যানেল মেয়র বা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা গুলিতে আহত বলা হচ্ছে, এবং তারা দাবি করছে যে পুলিশ বা আনসার সদস্যরা আসলে উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে গুলি করেছে। তাদের দাবি অনুযায়ী আপনি কি বলবেন? এটা আসলে ভালো করে তদন্ত না করে বলা যাবে না এই মুহূর্তে আসলে এখানে কি অবস্থা? যদি এখন এই মুহূর্তে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ আছে, তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ আছে এবং স্বাভাবিক আছে। আচ্ছা, এই ঘটনায় কি ব্যবস্থা হতে পারে আইনগত? এই ব্যবস্থা যথাযথ আইনগত ব্যবস্থা হবে। ধন্যবাদ। শুনছিলেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম। এই মুহূর্তে ইউনোর বাসার মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। আমরা হয়তো পরবর্তীতে আরো আপডেট জানাতে পারবো। এই ছিল বরিশাল থেকে, ফিরছি আপনার কাছে ফখরুল। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরতে চাই। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আমরা দেখলাম, দুর্নীতি করলে কোনো ছাড় নয়। প্রধানমন্ত্রী আবারও হুঁশিয়ারি দিয়েছেন এবং সচিবদের সভায় এমনটি বলেছেন, দায় নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে। এই বিষয়টি তো নিশ্চয়ই রয়েছে, অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় না দেওয়ার তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন, স্পষ্টত জানিয়ে দিয়েছেন কোনো দপ্তর দুর্নীতি করলে সে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে সচিবদের দায় নিতে হবে, এমন কথা বলেছেন। একই সঙ্গে আমি আরও একটু বিষয় যোগ করতে চাই যে ই কমার্সের নামে প্রতারণার আমরা এখন আসলে খুবই আলোচিত একটি বিষয়। মামলা হয়েছে কয়েকটি কোম্পানির নামে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এর আগে আমরা ডেস্টিনির নামে প্রতারণার শিকার হতে দেখেছি সাধারণ মানুষকে। হুট করে আসলে একটি কোম্পানি কোনো ধরনের নিয়ম নীতি ছাড়া আসলে তারা ব্যবসা খুলে বসেন এবং সাধারণ মানুষকে তারা প্রলুব্ধ করে তাদেরকে সর্বশান্ত করে দেন। আসলে এগুলো আমরা কেন আসলে আগে থেকে তাদেরকে কোনো নিয়ম নীতির মধ্যে আনতে পারি না, বা কীভাবেই বা তারা আসলে কোনো নিয়ম নীতি ছাড়া এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন? আসলে আপনার কোনো বিশ্লেষণ থাকলে যদি বলেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়। আমরা একটু শরীফুজ্জামান শরীফ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি কি আমি আরেকবার করব? আপনি শুনেছেন?
আমি আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি যেটি ছিল আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, দুর্নীতি করলে কোনো ছাড় নয়, সেক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তাকে দায় নিতে হবে। একই সঙ্গে ই কমার্সের নামে প্রতারণার খবরটি আমরা গত কয়েকদিন ধরে দেখছি, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এর আগে ডেস্টিনির প্রতারণার কথা আমরা শুনেছি। নিয়ম নীতি ছাড়া আসলে এমন কোম্পানিগুলো হুট করে আসেন এবং সাধারণ মানুষের কে প্রলুব্ধ করে তাদেরকে সর্বশান্ত করে নিয়ে যান। এর আগে এদেরকে আসলে কোনো মানে নিয়ম নীতি ছাড়া এরাকে হুট করে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন, বা তাদেরকে আমরা কেন কোনো নিয়মের মধ্যে শুরু থেকে আনতে পারি না? আপনি যদি সংক্ষেপে বলেন, তারপর আমরা ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারের কাছে যাব। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, অন্য আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে এটি মানুষের প্রত্যাশা। দেশের মানুষ চায় যে দেশ দুর্নীতি আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারেন, দুর্নীতির বাজদেরকে এ টু জেড পৃথিবীর কোনো জায়গায় আপনি সবাইকে শাস্তির আওতায় আনতে পারবেন না, কিন্তু আপনি তাদের কাছে যারা দুর্নীতি করে তাদেরকে অন্তত একটা মেসেজ আপনাকে দিতে হবে। এটি হচ্ছে আধুনিক রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য, যে সে তার দেশের মধ্যে যে দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকে মেসেজ দেন যে গভর্নমেন্ট দেশের প্রচলিত যে আইন, সেই আইন অনুযায়ী তুমি যদি দুর্নীতি করো এবং তোমাকে যদি ধরতে পারি আমরা কখনো, তোমাকে যথাযথভাবে এবং কোন রকমের তোমার প্রতি দুর্বলতা প্রদর্শন করা হবে না, তোমাকে আইনের কাঠগড়ায় দাঁড় করতে হবে। আমাদের এখানে এই যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। আপনি সচিব কমিটির যে কথাটি বললেন, গতকালকে আপনাদের বাংলা নিউজের অনলাইনে একটি খবর বেরিয়েছে যে সচিবরা 1979 সালের একটি নিয়ম আছে, সরকারি কর্মকর্তারা প্রতি 5 বছর পর পর তাদের সম্পদের হিসাবটা গভর্নমেন্টের কাছে দিতে হয়। গতকালকে একটি নিউজ ছিল যে সরকারি কর্মকর্তারা এটি এখন আর দিতে চান না এবং সচিব কমিটির সভায় তারা এটি সচিবদের কাছে উপস্থাপন করবেন, সচিবরা যাতে সরকারের কাছে দেন, কারণ তারা তাদের যে হিসাবের যে জায়গাটি সেটি প্রকাশ করতে চাইছেন না। তো এই ধরনের নিউজের ভেতর থেকে বা প্রত্যাশা যখন আসে তখন পাবলিক পারসেপশনটা পজিটিভ হয় না, পাবলিক পারসেপশনটা নেগেটিভ হয়। আমার বক্তব্য হচ্ছে বা আমাদের প্রত্যাশা হচ্ছে যে গভর্নমেন্ট আইনের কাঠামোর মধ্যে যারা দুর্নীতি করবে তাদেরকে বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করবে। গত কয়েকদিন আগে আপনার যদি মনে থাকে নিশ্চয়ই আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ, এটি পরিমাণ কত এটি নিয়ে তর্ক হচ্ছে, সেদিকে আমি না গিয়েও বলতে পারি যে আমাদের দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে তিনি কিন্তু বলেছিলেন যে এর সাথে আমলাদের একটি বড় অংশ জড়িত এবং মহামান্য সুপ্রিম কোর্টের একটি নির্দেশনাও আছে যে তাদের নাম প্রকাশ করার জন্য, যদিও এখন পর্যন্ত সেই তালিকাটি প্রকাশ করা হয়নি। অর্থাৎ আপনি একদিক থেকে যদি বলেন যে আমাদের এখানে দুর্নীতি হচ্ছে বা দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, তাদের নাম প্রকাশ করা হবে, কিন্তু এটি করা হবে, ধরা হবে, এই কথাটি আপনি যদি যখন অনবরতভাবে শুনতে থাকেন এবং আপনার চোখের সামনে গতকালকে একটি খবর হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে একটি নতুন নৌরুট চালু হয়েছে, বগুড়া সারিয়াকান্দি থেকে 137 কোটি টাকা খরচ করে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এরপরে বাংলাদেশের যে নৌ পরিবহন কর্তৃপক্ষ তারা গিয়ে তারা আবার সেটি সার্ভে করে দেখেছেন যে এই নৌরুটটি দিয়ে আসলে কোনো সুফল পাওয়া যাবে না, এর মধ্যে আপনার খরচ হয়ে গেছে 137 কোটি টাকা। অর্থাৎ আমাদের এখানে এটি যেমন অপচয় আছে, আমাদের এখানে দুর্নীতি আছে এবং দুর্নীতির যে অভিযোগটি এখন এটি আর সন্দেহ না, প্রমাণিত ভাবে বিভিন্ন জায়গায় আপনি এটি দেখাতে পারেন, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়। আপনি প্রতিদিন, গতকালকে আমি আবার আপনাকে কোট করছি, আপনাদের অনলাইনটিতে গতকালকেও এসেছে যে একটা টিউব লাইটের দাম কত 26 না 27 হাজার টাকা। এরকমের কয়েকদিন আগে বঙ্গবন্ধুর মায়ের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠিত যে হাসপাতাল, সেখানে আসবাবপত্র কেনার নামে যে দুর্নীতি হয়েছে। কিন্তু আমরা এই কথাগুলি শুনি, আশ্বাসগুলো শুনি, অথচ যারা এই ঘটনার সাথে যুক্ত, যাদের নাম আসছে তাদের অনেককেই ধরা হয় না। আমাদের এখানে দুর্নীতি দমনের ক্ষেত্রে যে পলিসিটা অ্যাপ্লাই করা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত। কখনো কখনো দেখা যায় চুজ অ্যান্ড পিক পলিসি নিয়ে দুর্নীতিবাজদেরকে ধরা হচ্ছে। আপনাকে আমার সন্দেহ হলো, পছন্দ হলো, কেউ একজন গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে দুদক গিয়ে বলছে তোমার সম্পদের হিসাব দিতে হবে, আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আমি একটা উদাহরণ আপনাকে দেই, আমাদের যে বেসিক ব্যাংক, সেই ব্যাংকটি হাফিস করে দেওয়া হলো, লোপাট করা হলো, কিন্তু সেই ব্যাংকের যিনি প্রধান কর্ণধার
তার বিরুদ্ধে কোনো মামলা রুজু করা হলো না, সেখানের কর্মচারীদের বিরুদ্ধে মামলা করা হলো। পরবর্তীকালে হাইকোর্টের অর্ডার ছিল, সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে তাকেও, আব্দুল হাই বাচ্চু, তাকেও এর ভেতরে আসামি করতে হবে। তো আপনি যখন বড় বড় রাঘব বোয়ালদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে আপনি যখন শৈথিল্য দেখাবেন, অথবা আপনি যখন কেউকে ধরবেন কেউকে ধরবেন না, এই পলিসি যখন রাষ্ট্র অ্যাপ্লাই করে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর এই যে আশ্বাস অথবা তার যে নির্দেশনা, এবং এই নির্দেশনার ভেতর থেকে মানুষের মধ্যে যে ইতিবাচক পারসেপশনটা তৈরি হওয়ার কথা, অথবা মানুষ এর ভেতর থেকে যে স্বপ্নটু দেখতে চায়, সেই স্বপ্নটা ফিকে হয়ে যায়। আমরা চাই, সরকার অষ্টম সংসদ নির্বাচনের আগে একটি প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের সমস্ত সংসদ সদস্যের সম্পদের হিসাব প্রকাশ করা হবে। এখন পর্যন্ত কিন্তু আমাদের সেটি হয়নি। আমরা যেটা চাই, দুর্নীতির বিরুদ্ধে সরকার দুর্নীতিবাজদের সবাইকে জেলে ঢুকাতে পারবে, এটি আমি কখনোই মনে করি না। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে অন্তত মেসেজটা এটা যাবে যে তুমি দুর্নীতিবাজ হলে, তুমি যে দলের হও, তুমি যে মতের হও, তোমাকে রাষ্ট্র যদি সুযোগ পায়, তোমাকে যদি তথ্য প্রমাণ পাওয়া যায়, তোমার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া হবে। আসছি আপনার কাছে ডক্টর আব্দুল লতিফ মাসুম, এই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাই যে দুর্নীতির বিষয় আজকে প্রধানমন্ত্রীও হুঁশিয়ারি জানিয়েছেন। একই সঙ্গে ই কমার্সের নামে যেসব প্রতারণাগুলো ঘটছে সম্প্রতি সময়ে, যে আমরা উঠে আসছে, বিভিন্ন মামলা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, এগুলো আসলে বরাবরই চলে আসতে আমরা দেখছি। মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন। আগে থেকে আসলে এদেরকে মানে কোনো ধরনের নিয়ম নীতি ছাড়া এরা কিভাবে ব্যবসা হুট করে খুলতে পারে, কিংবা তাদেরকে কেন শুরু থেকে আইনের আওতায় আনা যাচ্ছে না, যদি বলেন সংক্ষেপে। আসলে বিষয়টি শোনা যাচ্ছে? জি, শুনছি। বিষয়টি আসলে দুটো পর্যায়ে বা দুটো বিভাজনে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে এই যে পদ্ধতি এবং ব্যক্তিক অবস্থান। পদ্ধতি অর্থাৎ রাষ্ট্র যদি দুর্নীতিকে মূলত আন্তরিকভাবে প্রকৃতপক্ষে প্রশ্রয় না দেয়, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির ব্যবস্থা যদি রাষ্ট্র নিশ্চিত করে, তাহলে পরে দুর্নীতি পদ্ধতিগত বিষয়টি নিশ্চিত হয় যে দুর্নীতি হতে পারবে না বা দুর্নীতি কম হবে। কিন্তু ব্যক্তিক পর্যায়ে যদি সেই ব্যক্তিটি চরিত্রবান না হয়, নৈতিক না হয়, তাহলে পরে সে আইনকে, পদ্ধতিকে অগ্রাহ্য করে, অপব্যবহার করে সে দুর্নীতি চালিয়ে যাবে। তো এখানে আমার কাছে বুঝতে কষ্ট হচ্ছে যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের শক্ত সতর্কবাণী বারবার উচ্চারণ করেছেন, সেখানে আমরা দুর্নীতির হ্রাস তো দূরের কথা, দুর্নীতির সয়লাভ দেখতে পাচ্ছি। তো সেখানে তাহলে কি প্রশ্ন উত্থাপন করা যায় না যে সরিষায় ভূত রয়েছে? অর্থাৎ ওই যে একটু আগে শরীফুজ্জামান বললেন যে চুজ অ্যান্ড পিক, তাহলে পরে কি সেই নীতি কি আমরা অবলম্বন করছি? আপনি তো এক্স এর জন্য এক পলিসি এবং ওয়াই এর জন্য আরেক পলিসি অবলম্বন করতে পারেন না। যখন মানুষ দেখে যে একটি চোর ধরা হয়েছে, একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত, যদি আমাদের লোক হয় তাহলে তার 7 গুণ মাফ, আর যদি বিরোধী দলের হয় বা যদি তাকে আমরা পছন্দ না করি, তাহলে পরে তাকে নিয়ে নানা ধরনের নাটক মঞ্চিত করা হয়। এই যে মানে কিছুদিন আগে এই যে হাজী সেলিমের ঘটনাটি আপনি লক্ষ্য করুন। প্রথমত ওই যে মানে মার্তণ্ড তাপে তাপিত হইয়া, বরিশালের ভাষায় বলি, মার্তণ্ড তাপে তাপিত হইয়া অর্ধেক কলার মাঝে পড়লাম চিত্তরাইয়া। অর্থাৎ প্রথম দিকে এমন সব ভাবসাব দেখানো হলো যে তাকে আর ছাড়া হচ্ছে না, কিন্তু অবশেষে আইনের ফাঁক ফোকর দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। যে দেশের অর্থমন্ত্রী বলে যে কারাপশন মানি না, এটা হচ্ছে স্পিড মানি,
যে দেশে কোটি কোটি টাকা লোপাট হয় শেয়ার মার্কেটে, অথচ তার বিচার হয় না। একজন অর্থমন্ত্রী বলতে সাহস পান না যে তিনি ওই কমিশনের মাধ্যমে যে তথ্যটি বেরিয়ে এসেছে সেই তথ্যটি মানুষের সামনে বলতে ভয় পান, সেই দেশে আপনি কি আশা করতে পারেন? আর আইন আছে, প্রয়োগ নেই। এই যে প্রতারণার বাণিজ্য, যেটা আপনি মানে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করলেন, এই প্রতারণার বাণিজ্য দীর্ঘকাল ধরে চলে আসছে এবং আইন আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই। অর্থাৎ এই যে একটা গ্রুপ যুব এই যে তথাকথিত মানে বাণিজ্য, এটা রীতিমতো প্রতারণার বাণিজ্য। একে অপরকে প্রতারণায়, প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার বাণিজ্য, কিন্তু সেই বাণিজ্য বন্ধ করার কোনো উদ্যোগ নেই। যদি ওই যে মানে কোম্পানির নাম মনে আসছে না, জি, অরেঞ্জ, এর আগে যে প্রতারণার জন্য ধরা হলো এই ই কমার্সের জন্য, তাদেরকে যেহেতু তারা বিরোধী দলের লোক ছিল তাদেরকে কুপঘাত করা হলো। এখন আবার নতুন নতুন কোম্পানি নতুন নতুন নামে নতুন অবয়বে এটি করছে, গ্রেদার করছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। মানে আবার যখন তাদের তাদের ব্যাপারটি একেবারেই মানে জনসম্মুখে আসবে এবং ক্ষুব্ধ হওয়ার মতো আশঙ্কা তৈরি হবে, তখনই আবার দেখবেন যে আরেকটি অপারেশন হয়েছে। এই কথা বলে তো এই ব্যবস্থা নিয়ে, এই পিসমিল ব্যবস্থা নিয়ে তো কোনো লাভ নেই। আমরা জানি যে রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান। এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক, উনি বলছেন যে রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান। নৈতিক প্রতিষ্ঠান যদি হয় তাহলে পারে তার প্রতিটি পর্যায়কে নৈতিকতার মাধ্যমে আপনাকে উন্নয়ন করতে হবে। যে দেশে শাসন ব্যবস্থাই নৈতিক নয়, যে দেশে নির্বাচন ব্যবস্থাই নৈতিক নয়, যারা মানে পুলিশ যখন ওভার এম্পাওয়ার, মানে যারা দুর্নীতির জন্য অত্যন্ত খ্যাতি অর্জন করেছেন এই দেশে, তাদেরকে মানে তাদের কাছে সরকার যখন নতজানু অবস্থা লক্ষ্য করি, যখন তারা ক্লেম করে যে সেই লুই দ্য 14 মতো আমি রাষ্ট্র, আমরাই রাষ্ট্র, পুলিশরাই রাষ্ট্র, তাহলে পরে নীতি নৈতিকতার অবস্থান কোথায় থাকবে? তো আমাদের কোনো অবস্থান নেই। জনসাধারণ হতাশার মধ্যে, মানে হতাশার মধ্যে নিমজ্জিত রয়েছে। ধন্যবাদ স্যার, আসবো আপনার কাছে, থাকুন আমাদের কাছে। নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে একটু আসতে চাই। ডেঙ্গুর প্রকোপ কিন্তু বাড়ছে। গত 24 ঘন্টায় 4 জন মারা গেছে, এখন পর্যন্ত 30 জন মারা গেছে ডেঙ্গুতে, এবং প্রতিদিনই কিন্তু 250 থেকে 350 মতো আক্রান্ত হচ্ছে। প্রতি বছর আসলে এই ধরনের ডেঙ্গুর প্রকোপে নাজেহাল হতে হয়। আমরা কি আগে থেকে কোনো ব্যবস্থা নিতে পারি না, যে যখন এই সময়টি আসে শহরকে পরিচ্ছন্ন রাখা বা এই ধরনের সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো রয়েছে, সেক্ষেত্রে তো নিশ্চয়ই ঠেকানো যেত। নিশ্চয়ই কি বলবেন? ডেঙ্গুর জন্য আপনার প্রতিটি বাসা, মানে প্রতিটি মানুষের মানে ঘরে ঘরে এক ধরনের কাজ করার সুযোগ আছে। এই কারণ ডেঙ্গু মশাটা বিশ্রাম কোথায় নেয়। যেমন বলা হয় ডেঙ্গু মশা কিন্তু আপনার এই যে আমাদের ঘরের যে দেয়াল, নর্মাল এমনি দেয়ালেও ডেঙ্গু মশাটা বসে না বা বিশ্রাম নেয় না। ডেঙ্গু মশাটা বিশ্রাম নেয় আমাদের ঘরের ভেতরে, খাটের নিচে, তারপর হচ্ছে টেবিলের নিচে, চেয়ারের নিচে, কিংবা পর্দার পেছনে, অথবা হচ্ছে আমরা অনেক সময় দরজার পেছনে যে কাপড় চোপড় দিয়ে থাকি রাখি আর কি, সেটার ভেতরে, মানে একটু ডার্ক সাইডে আর কি সে সবসময় থাকে। এবং সে তার যখন মানে খাওয়ার জন্য বের হয়, মানে রক্ত খাওয়ার জন্য সে বাইরে বের হয়, খেয়ে আবার ওইখানে সে লুকিয়ে থাকে। তো বাসা বাড়িতে আসলে এই জায়গাগুলিতে আমাদের মানে আমাদেরকে হানা দিতে হবে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে প্রতিদিন। আপনার এসব জায়গায় স্প্রে করতে হবে, যেটা বলা হয় সকালবেলা বা সূর্যাস্তের আগে এই সব সময় স্প্রে করলে আসলে এটা বেটার আউটকাম পাওয়া যায়। এবং ডেঙ্গু মশার একটা বিষয় হচ্ছে খুব অল্প পানিতে ব্রিড করে। যেমন আপনার বলা হয় যে আমাদের এই যে আমরা যে 500 ml বা 1000 ml যে আপনার 1 লিটার যে পানির বোতলগুলি কিনি, সেই বোতলের যে কর্ক, অতটুকু পানিতে আপনার ওই কর্কে যে 0.5 ml পানি ধরে, তার মধ্যে ডেঙ্গু মশা ব্রিড করতে পারে। তো এই জন্য আপনার বাসা বাড়ির মধ্যে আপনার ছোট ছোট অনেক সময় পানি জমে থাকে, যেখানে মশাটা আপনার ইজিলি ব্রিড করে। তো এই জন্য আমাদের এই আমি যে কারণে এই প্রেক্ষাপটটা বললাম, যে আমাদের বাসায় বাসায় এটা এক ধরনের সিটি কর্পোরেশন বাইরে এক ধরনের কাজ করে, সেটা ঠিক আছে, কিন্তু এই মশাটা একদম বাসার ভিতরে থাকে। হ্যাঁ, সো আপনার এই বাসায় আসলে আমাদেরকে এইটা জানতে হবে, এবং এই প্রপার মেসেজটাও
মানে আমি যে কথাটা বললাম এটা আসলে WHO-র বক্তব্য যে মশাটা কোথায় বিশ্রাম নাই সেটা না জানলে আসলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনার বাইরে হয়তো ফগিং করে আপনার মানুষ দেখছে যে আপনার ফগিং করছে, মানুষ হয়তো মনে করছে এক ধরনের তার কমপ্লাসেন্সি আসতে পারে যে সরকার তো ফগিং করছে, মশার ধোঁয়ায় মশা চলে যাবে, আসলে কিন্তু তা না। ইভেন রাস্তায় যদি আপনার ফগিংও হয়, আমরা তখন যদি আপনার এই ফগিং এর ধোঁয়া যদি আপনার ঘরে ঢুকে আপনার এক জানালা থেকে কিন্তু সে আরেক জানালা দিয়ে বের হয়ে যাবে ধোঁয়াটা, সে কিন্তু খাটের নিচে যে আপনার ওই ডেঙ্গু মশাটা মারবে না। সো এই ডেঙ্গু মশাটা আমাদের নিজস্ব একটা ব্যবস্থাপনায় আসতে, মানে আমাদের প্রতি বাড়ি বাড়ি প্রত্যেককে এক ধরনের জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং দেখবেন এক বাড়িতে যখন আক্রান্ত হয় তখন আপনার ওই বাড়ির মোটামুটি সবাই আপনার শিকার হয় এর, বিকজ হচ্ছে এই ডেঙ্গু মশাটা আপনার যখন হাতে বসে আর কি আপনার রক্ত খাওয়ার জন্য খুব শার্পলি আপনার একটা করে, মানে আপনার এক ধরনের পেইন হয় এবং তখন আমরা এরকম হাতে এরকম করি উড়ে যায় আবার আরেকজনের কাছে। এবং তো নিশ্চয়ই দায় রয়েছে এই ক্ষেত্রে। না না, সিটি কর্পোরেশন দায় তো আছে, সে ব্রিডিং গ্রাউন্ড, সে বাইরে দেখবে এইটাই, বাইরে যেসব জায়গায় ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে সেটা সেই জায়গাগুলি। কিন্তু এন্ড অফ দ্য ডে মশাটা বিশ্রাম কোথায় না আমি সেটা আপনাকে বললাম যে সিটি কর্পোরেশন একটা পার্ট করবে, আমি আমার বাসায়ও করব, তখন আপনার ইফেক্টিভ কাজ হবে। কারণ এই কারণে আমি বলছি, কারণ আপনি দেখছেন 2019-এর পরে সিটি কর্পোরেশন কিন্তু চাপে পড়ে যেভাবে অনেক ধরনের কাজ করার চেষ্টা করে বা করছে, কিন্তু আপনি কিন্তু রেজাল্ট ওইভাবে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে যে এটা ওই যে আবার আগে বললাম, যে কারণে আমি এই কথাগুলো প্রথমে বললাম মানুষ যাতে জিনিসটা বুঝতে পারে, এটা তো আমার বক্তব্য না, এটা WHO-র যারা এন্টোমোলজিস্ট, যারা আপনার এটা নিয়ে মশা নিয়ে কাজ করে তাদের বক্তব্য, যে মশাটার বিশ্রাম জায়গাটা আপনাকে জানতে হবে। সেই অনুযায়ী আমাদের বাসায় বাসায়, এবং যেটা শ্রীলঙ্কাতে একসময় আপনার ক্যাম্পেইন হয়েছে যে প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে আপনার বাড়িটা, নিজের বাড়ি আপনি পরিষ্কার করবেন, সেই জিনিসটা। এবং আরেকটা বিষয়, জি আসবো আপনার কাছে, আমরা একটু একদম শেষ পর্যায়ে আমরা 1-1.5 মিনিট করে আমরা সময় পাবো প্রত্যেকের ক্ষেত্রে। আমরা একটু ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার কাছে একটু আসতে চাই, আফগান প্রসঙ্গটি একটু আসতে চাই। আজকেও খবরের শিরোনাম রয়েছে সরকার গঠনে মরিয়া তালেবান, এবং সেখানে জালালাবাদে পতাকা, তাদের জাতীয় পতাকা সরানো নিয়ে বিক্ষোভ হয়েছে, গুলি হয়েছে, এবং আন্তর্জাতিক তালেবান আসলে তারা আন্তর্জাতিক স্বীকৃতি লাভে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় যায়, এবং আমাদের উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আফগান প্রসঙ্গটি, কি বলবেন সংক্ষেপে যদি 1.5 মিনিটে বলেন? আমার মনে হয়েছে যে সমস্ত বিশেষজ্ঞরা যেটা লক্ষ্য করছেন বা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যে there is a changed Taliban at the moment. 20 বছর আগে যে তালেবান ছিল সেই তালেবানরা অনেক শিক্ষা নিয়েছে, এবং আপনারা খেয়াল করেছেন যে তারা সমন্বিত সরকারের প্রক্রিয়া শুরু করেছে, যেটা নিরাপত্তা পরিষদ প্রস্তাব করেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে না এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। এবং আপনারা জানি যে আফগান সমষ্টি অসম্ভব রকম ফ্যাকশন রিজন, divided and subdivided by tribes, by language, ইত্যাদি। তো এই জালালাবাদে পতাকা নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। যারা রেজিমকে টিকিয়ে রাখতে চেষ্টা করেছে বা একটু সেন্টিমেন্ট থাকতে পারে আফগান পতাকার জন্য, তো সেটা আমরা মনে করি যে তারা যে রিকনসিলিয়েশনের যে প্রোগ্রাম নিয়েছে তাতে এটা ওভারকাম হবে। আর আমাদের জন্য ভীতির কোনো কারণ নেই, তার কারণ একটি দেশ বা জাতি তার নিজস্ব শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেটা এই দেশে, অন্তত বাংলাদেশে তালেবানের প্রতিক্রিয়া আগের মতো হবে না বলে আমরা বিশ্বাস করি। তবে ভারত প্রভাবিত হতে পারে, কারণ ভারত আবার তারা একটি ফান্ডামেন্টালিজম দিয়ে একদম শেষ পর্যায়ে আরেকটা ফান্ডামেন্টালিজমকে পরিচালনা করার জন্য বিপদ হতে পারে ভারতের জন্য, যে তারা হিন্দু ফান্ডামেন্টালিজম যদি উৎসাহিত করে তাহলে পরে ইসলামিক ফান্ডামেন্টালিজম অটোমেটিক্যালি তারা এটা অসংখ্য ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু, আমরা লকডাউন শেষ করলাম, আসলে বাস্তবিক এই যে আমাদের বাস ট্রেন বা লঞ্চগুলো চলছে সেখানে আমরা কতটা এর পরিবর্তন আমরা লক্ষ্য করছি, মানুষের মধ্যে কি আসছে কিনা, 1 মিনিটে যদি শেষ করেন। 1 মিনিটে। আগের যে পার্টটার আলোচনা ছিল এই ধরনের প্রতিষ্ঠানগুলো জনগণের সাথে প্রতারণা কেন করছে, আমি ওইটা একটু যুক্ত করব। আপনি জানেন যে ডেস্টিনি নামে একটি প্রতিষ্ঠান আছে, অবশ্যই 1 মিনিটের মধ্যে শেষ করব। ডেস্টিনি নামে একটি প্রতিষ্ঠান আছে যাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে এবং তার কর্মকর্তারা কারাগারে আছেন।
কিছুদিন আগে একটি খবর বেরিয়েছে যে ডেস্টিনির এমডি তিনি জুম মিটিং করেছেন জেলখানায় বসে 6 বার, এবং সর্বশেষ মানে 6বার তিনি ধরা পড়েছেন, এবং সেই কারণে 27 জন কারারক্ষীর চাকরি গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ডেস্টিনির এমডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এইগুলো ঘটনাগুলো কিন্তু নানাভাবে মানুষকে উৎসাহিত করে। আপনি মানুষের যে আচরণের কথা বলছেন লকডাউনের মধ্যে, মানুষ লকডাউনকে কার্যকর করার জন্য মানুষের সহযোগিতা দরকার, তবে পথটি দেখাতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট মানুষের সামনে গভর্নমেন্টের আচরণ দিয়ে দেখাতে পারেনি যে তাকে ফলো করতে হবে। আপনি লকডাউনের মধ্যে গার্মেন্টস খুলে দিলেন, মানুষকে হাঁটিয়ে ঢাকায় নিয়ে আসলেন, আপনি আপনার স্থাপনাগুলো খুলে দিলেন, এবং লকডাউনের মধ্যে সেখান থেকে টোলের বিনিময়ে গাড়ি চলতে দিলেন, কিন্তু বাস চলতে দিলেন না। ধন্যবাদ। গভর্নমেন্টের যে হজবরল যে পলিসি। একটু সময় আর 1 মিনিট আছে। নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই যে কালের কণ্ঠের শিরোনাম রয়েছে ডিসেম্বরের মধ্যেই টিকা পাবে 10 কোটি মানুষ, এমন একটি কথা বলা হয়েছে। তবে যে পরিসংখ্যান আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে 61 লাখের কিছু বেশি মানুষ, এবং প্রথম ডোজ নিয়েছে 1,59,00,000 লাখ। সেটিকে আসলে ডিসেম্বরের মধ্যে সম্ভব কিনা 1 মিনিটে যদি শেষ করেন। টিকা আপনার পাবে, টিকা তো আপনার বাই দিস টাইম আপনি চায়না থেকে কেনা মানে হচ্ছে। এখন পর্যন্ত 3 কোটির কিছু বেশি টিকা এসেছে। হ্যাঁ, টিকা এসেছে, আপনি টিকা আসবে, এবং সামনে আপনি যেটা বললেন 10 কোটি, এটা সম্ভব, এবং বাই দিস টাইম আপনার কো প্রোডাকশনও শুরু হয়ে যাবে মাস 3 মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে আসলে 10 কোটি মানুষকে টিকা আনা যাবে কিনা, সেটা একটা বিষয়। হয়তো অনেকে টিকা দিতে আসে কিনা বা সেটা কিভাবে উদ্বুদ্ধ করবে, সেই জায়গাটা আপনার হয়তো কাজ করার সুযোগ আছে। শেষ নুরুল ইসলাম হাসিব, শরীফুজ্জামান শরীফ এবং ডক্টর আব্দুল লতিফ মাসুদ, তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।